যে সমস্ত শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে বিএ ফার্স্ট সেমিস্টারে 2024-25 সেশনে অ্যাডমিশন হয়েছে এবং যাদের ফার্স্ট সেমিস্টারে মাইনর সাবজেক্ট হিসেবে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, তোমাদের ফার্স্ট সেমিস্টার এডুকেশন মাইনর সাবজেক্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। আজকের ভিডিওতে যে প্রশ্নগুলি রাখা হয়েছে এই প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে খুব ভালো করে পড়ো তাহলে পরীক্ষায় এখান থেকে নিশ্চিত 100% কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রয়োজনে আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি অবশ্যই খাতায় লিখে নাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নোটিশ সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও আপলোড করা হয়ে থাকে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। বিএ ফার্স্ট সেমিস্টার সাজেশন 2024-25 এডুকেশন মাইনর পেপার কোড DMCEDN 101, পেপার নেম ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তোমাদের লিখিত পরীক্ষা মোট 50 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। আজকের ভিডিওতে তোমাদের রচনাধর্মী অর্থাৎ বড় প্রশ্নের সাজেশন দেওয়া হচ্ছে। এই প্রশ্নগুলি তোমরা যদি ভালো করে কমপ্লিট করো তাহলে এখান থেকেও শর্ট প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। মডিউল 1 মিনিং অ্যান্ড কনসেপ্টস অফ এডুকেশন অ্যান্ড ফিলোসফি। এখান থেকে পড়বে 1 শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো, অথবা শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী, শিক্ষার বৈশিষ্ট্য ও পরিধি আলোচনা করো। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, বিভিন্নভাবে ঘুরে আসতে পারে। যে প্রশ্নগুলির পাশে তোমরা 3টি করে স্টার চিহ্ন দেখতে পাচ্ছ সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। 2 দর্শন কী, দর্শনের বৈশিষ্ট্য এবং পরিধি সম্পর্কে আলোচনা করো। 3 শিক্ষা এবং দর্শনের মধ্যে সম্পর্ক লেখো, অথবা শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক কী তা ব্যাখ্যা করো। এরপর মডিউল 2 এইমস, অবজেক্টিভস অ্যান্ড ফ্যাক্টরস অফ এডুকেশন। 1 পর্বে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, এই লক্ষ্যের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো, অথবা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের ধারণাটি ব্যাখ্যা করো। 2 শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, এই লক্ষ্যের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো, অথবা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের ধারণাটি ব্যাখ্যা করো। 3 পর্বে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য লেখো। 4 আধুনিক শিক্ষায় জ্যাক ডেলর্স কমিশনের গুরুত্ব লেখো, অথবা আন্তর্জাতিক শিক্ষা কমিশন সম্পর্কে আলোচনা করো, অথবা ডেলর্স কমিশনের শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে লেখো। প্রশ্নটি এইভাবে না দিয়ে সরাসরি তোমাদের আসতে পারে ডেলর্স কমিশনের যে 4টি স্তম্ভ রয়েছে তোমাদের সেই 4টি স্তম্ভ খুব ভালো করে পড়তে হবে। যে কোনো একটি স্তম্ভ দিয়ে আসতে পারে, যেমন লার্নিং টু নো অর্থাৎ জানার জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, লার্নিং টু বি মানুষ হওয়ার জন্য শিক্ষা, লার্নিং টু ডু অর্থাৎ কর্মের জন্য শিক্ষা, এবং লার্নিং টু লিভ টুগেদার একত্রে বসবাসের জন্য শিক্ষা। এই 4টি স্তম্ভ তোমরা যদি খুব ভালো করে পড়ো তাহলে ডেলর্স কমিশন সম্পর্কে যে কোনো প্রশ্নে আসুক না কেন তোমরা লিখতে পারবে, আর এখান থেকে প্রশ্ন পরীক্ষা থাকবেই। 5 পর্বে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী কী কী, অথবা একজন শিক্ষকের দায়িত্ব ও কর্তব্যগুলি লেখো। 6 পর্বে স্বপাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো, এর গুরুত্ব লেখো, অথবা স্বপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি বিভিন্নভাবে আসতে পারে। 7 পর্বে স্বপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদ সম্পর্কে লেখো। এছাড়াও তোমরা এখান থেকে একটি প্রশ্ন দেখে রাখতে পারো, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এই ধারণাটি ব্যাখ্যা করো। এরপর মডিউল 3 স্কুলস অফ ফিলোসফি। এই মডিউলে তোমাদের 2টি সাব মডিউল রয়েছে। প্রথমে রয়েছে ভারতীয় দর্শন সম্প্রদায়। এখানে পড়বে 1 বৈদিক দর্শনের বৈশিষ্ট্য বর্ণনা করো, অথবা বৈদিক বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য লেখো। 2 ইসলামী দর্শন অনুসারে শিক্ষাদানের পদ্ধতি কী কী লেখো, বা ইসলামিক দর্শন সম্পর্কে আলোচনা করো। 3 টিকা লেখো, ভবচক্র বা দ্বাদশ নিদান এবং আর্য সত্য। 4 বৈদিক দর্শনের শিক্ষাগত প্রয়োগ লেখো। 5 শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের গুরুত্ব বা প্রভাব বা প্রয়োগ লেখো। পাশ্চাত্য দর্শন সম্প্রদায় থেকে পড়বে 1 ব্যক্তিত্ব বিকাশে ভাববাদের গুরুত্ব লেখো, অথবা ভাববাদের মুখ্য বিচার্য বিষয়গুলি আলোচনা করো। 2 শিক্ষার লক্ষ্য ও শৃঙ্খলার ক্ষেত্রে প্রকৃতিবাদের প্রভাব লেখো। 3
শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের অবদান বর্ণনা করো, অথবা শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের গুরুত্ব বা ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 4 পর্বে শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 5 শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের বা বাস্তববাদের প্রধান অবদান লেখো। প্রয়োগবাদকে বাস্তববাদ বলা হয়, অথবা বাস্তববাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য লেখো। 6 পর্বে প্রয়োগবাদের মৌলিক নীতিগুলি সম্পর্কে লেখো। এরপর মডিউল 4 এডুকেশনাল কন্ট্রিবিউশন অফ ফিলোসফার্স, অর্থাৎ এখানে 4 জন মহান শিক্ষাবিদ রয়েছে, ভারতীয় থেকে 2 জন এবং বিদেশি থেকে 2 জন। প্রথমে রয়েছে স্বামী বিবেকানন্দ। এখানে পড়বে 1 বিবেকানন্দ কেন নারী শিক্ষার সমর্থন করেছিলেন, অথবা নারী শিক্ষায় বিবেকানন্দের অবদান লেখো। 2 গণ ও নারী শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, জনশিক্ষা ও নারী শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা লেখো। 3 পর্বে শিক্ষণ পদ্ধতি এবং শিক্ষকের ভূমিকা সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণাগুলি ব্যাখ্যা করো। এরপর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে পড়বে 1 শ্রীনিকেতন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 2 পর্বে শান্তিনিকেতন সম্পর্কে একটি টিকা লেখো। 3 রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। এরপর বিদেশি শিক্ষাবিদ থেকে রয়েছে প্রথমে রুশো। 1 পর্বে রুশো উল্লেখিত শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য লেখো, অথবা শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। 2 রুশোর মতে নেতিবাচক শিক্ষা কী। 3 পর্বে কেন রুশোকে শিশুকেন্দ্রিক শিক্ষার পথপ্রদর্শক বলা হয়, অর্থাৎ জনক, অথবা শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য বা মূল নীতিগুলি লেখো। 4 পর্বে শারীরিক প্রকৃতি ও মনস্তাত্ত্বিক প্রকৃতি সম্পর্কে রুশো ধারণাটি উল্লেখ করো। এরপর রয়েছে জন ডিউই। এখান থেকে পড়বে 1 ডিউই এর প্রকল্প পদ্ধতির স্তর পর্যায় ধাপগুলি উল্লেখ করো। 2 প্রকল্প পদ্ধতি কাকে বলে, প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 3 পর্বে জন ডিউ দ্বারা প্রচারিত ল্যাবরেটরি স্কুল ধারণাটি ব্যাখ্যা করো। 4 জন ডিউ এর শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের এডুকেশন মাইনর পেপারের সম্পূর্ণ সাজেশনের ভিডিও। এছাড়াও কোন বিষয়ের সাজেশনমূলক ভিডিও তোমার প্রয়োজন তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না।